কালো টাকা সাদা করার বিধান বাতিল, করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা, কিছু সংশোধনী সহ অর্থবিল পাশ, তিস্তা প্রকল্পে দৃঢ়তা প্রধানমন্ত্রী। দুর্নীতি বাজেট বাস্তবায়নে বড় বাধা বলেছেন বিরোধী দলীয় নেতা। অপচয় লুটপাট রোধে অর্থ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব। হামে আরো 4 এবং ডেঙ্গুতে 5 জনের মৃত্যু, অন্যান্য রোগের উপসর্গে অনেকের শারীরিক অবস্থার অবনতি, সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। দর্শক, টানটান উত্তেজনার ম্যাচে ব্রাজিল 2-1 গোলে হারিয়েছে জাপানকে। আর সেই উত্তেজনার ম্যাচ টিএসসিতে বসে উপভোগ করেছেন ফুটবল প্রেমীরা। আমরা চলে যাব আমাদের সহকর্মীর কাছে। গোলাম ময়নুল হাসান আছেন টিএসসিতে, যুক্ত হব তার সাথে। ময়নুল, টানটান উত্তেজনার ম্যাচ, ব্রাজিলের সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনি এর মধ্যে জেনেছেন যে ব্রাজিল কিন্তু শেষ পর্যন্ত 2-1 গোলে জিতেছে এবং এই কারণে কিন্তু আজকে ব্রাজিল সমর্থকরা আসলে চাপের মধ্যে ছিল, যেহেতু জাপান প্রথমে একটা গোল দিয়েছিল। তো যেহেতু শেষ সময় গোলটা হয়েছে, কারণ আজকে সারাটা সময় খেলার পুরোটা সময় কিন্তু ব্রাজিল সমর্থকরা আর্জেন্টাইন সমর্থকদের একটা চাপে ছিল, কারণ তারা খুব একটা মাঠে সেভাবে জমাতে পারছিল না। এবং যেহেতু আমরা শুরুতে আপনি জানেন যে বাংলাদেশের ক্রিকেট ফুটবল প্রেমীরা কিন্তু মূলত দুই ধারায় বিভক্ত, একটা হচ্ছে ব্রাজিল সমর্থক আর একটা হচ্ছে আর্জেন্টিনার সমর্থক। আজকে জাপান সমর্থকরা যেন সবাই যেন আজকে ব্রাজিল সমর্থক আর্জেন্টিনা সমর্থক যেন আজকে সব জাপান সমর্থক হয়েছিল। এবং আজকে তারা কিন্তু শুরু থেকেই বিভিন্ন ধরনের কথা এবং রিপ্রেজিং আমরা যেটা বলি সেরকমই তারা ব্রাজিল সমর্থকদের করছিল। এবং তারা যে 40 মিনিট মোটামুটি একটা সহ্য করেছেন যে আর্জেন্টিনার সমর্থকদের, এবং তারা শুরুতে বেশ কিন্তু বিমর্ষ ছিল ব্রাজিল সমর্থকরা যে আদৌ তারা জিততে পারবে কিন্তু শেষ পর্যন্ত তারা জিতেছে এবং শেষ পর্যন্ত তারা আনন্দ করছে। এবং তারা মাঝখানে যে অবস্থা ছিল যে তারা আসলে কি করবে, অনেকটা কান্না অবস্থা, কিন্তু শেষ পর্যন্ত জিতছে এবং তারা এখন আনন্দ করছে। এবং আজকে মনে হচ্ছে আমেরিকার যে মাঠটা যেন লাইভ মাঠটা কিন্তু এখানে আমরা মনে হচ্ছে উপভোগ করলাম। দুই পক্ষের সমর্থকই কিন্তু একটা প্রাণবন্ত ছিলেন। এখানে বিভিন্ন ধরনের শব্দ, মিছিল এবং নানা ধরনের যে উৎসবমুখর একটা যে পরিবেশ সেটা কিন্তু এখানে ছিল। এবং সবাই কিন্তু এখনো বেশ আনন্দ করছে, বিশেষ করে ব্রাজিল সমর্থকরা যেহেতু জিতে গিয়েছেন, তো তারা কিন্তু একটা স্বস্তির জয় নিয়ে যেতে বাসায় ফিরতে পারছেন। তারা নক আউট করবো, হারলেই শেষ, জিতলেই থাকবেন। তো সেরকম একটা পরিস্থিতি কিন্তু তারা ব্রাজিল সমর্থকরা শেষ পর্যন্ত জিতলেন এবং তারা একটা আনন্দ নিয়ে যাচ্ছেন। এবং আর্জেন্টিনার সমর্থকরা তারা বলবো যে কিছুটা তারা মোটামুটি তারা কিছুটা শান্ত হয়েছে, তার যেহেতু ব্রাজিল জিতেছে। তো এখন এই পর্যন্ত এখানে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ অবস্থা রয়েছে এবং সবাই মোটামুটি আনন্দিত যে শেষ পর্যন্ত ব্রাজিল জিতেছে। আর ব্রাজিল তো যদি বিশ্বকাপে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে বিশ্বকাপের আমেজটাও থাকে না, কিন্তু সবাই জানে। এবং আর্জেন্টিনার সমর্থকরা তারা জানে এবং তারা কিন্তু আনঅফিসিয়ালি বারবার বলছিল যে 4টা দল অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাক। তো সেই 4 দলের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল দুই দলই আছে। তো এখন পর্যন্ত আমি যদি বলতে বলবো, এখানে যেটি বলতে চাই যে এখানে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ চলছে এবং সবাই বেশ উৎসবমুখর। আর্জেন্টিনার সমর্থকরা তারাও এখন আসলে আর্জেন্টিনার সমর্থকের সাথে তারা কিন্তু উৎসব করছে, আমি বলতে পারি। আসলে এখানকার ছিল এটাই ছিল মোটামুটি। ময়নুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাজিল ও জাপানের ম্যাচ উপভোগ করেছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। টিএসসি থেকে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী গোলাম ময়নুল হাসান। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। 64টি সংশোধনী সহ সংসদে পাশ হলো 2026 সালের অর্থ বিল। এ বিলে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা এবং ব্যাংকে হিসাব খুলতে টিআইএন ব্যবহারের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। প্রত্যাহার করা হয়েছে কালো টাকা সাদা করার বিধান। চূড়ান্ত এই বিল দিয়েই 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার আশা, এই বাজেট কমাবে মূল্যস্ফীতি, ঋণ নির্ভর অর্থনীতি রূপান্তর হবে বিনিয়োগ নির্ভর। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। মাননীয় অর্থমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সোমবার শুরু হয় দ্বিতীয় অধিবেশন। বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উত্থাপন করেন 2026-27 অর্থ বছরের অর্থ বিল। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। বাজেটের খুঁটিনাটি বিশ্লেষণের জন্য সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, অনিশ্চয়তা সত্ত্বেও নতুন বাজেটের পদক্ষেপ দিয়েই ঘুরে দাঁড়াবে অর্থনীতি। সেই আশায় করমুক্ত আয়সীমা 1 লাফে 50,000 টাকা বাড়ানো এবং কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহারের চূড়ান্ত প্রস্তাব দেন তিনি। জিরো কুপন বন্ডের আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করছি। যে কোনো পরিমাণ শেয়ার হস্তান্তর পূর্বক শেয়ার বাজারে তালিকাভুক্ত হলেই 2.5% কর হ্রাসের
প্রস্তাব করছি। লিস্টেড বা নন লিস্টেড যে কোনো কোম্পানি তাদের সকল লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পাদন করলে অতিরিক্ত 2.5% কর সুবিধা প্রদানের প্রস্তাব করছি। ব্যক্তি করদাতাদের লভ্যাংশের উপর প্রদেয় করের হার কমিয়ে 15% করার প্রস্তাব করছি। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের উপর কর রেয়াত প্রাপ্তির ক্ষেত্রে 5 লাখ টাকার বিনিয়োগ সীমা প্রত্যাহারের প্রস্তাব করছি। অর্থমন্ত্রী জানান, তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে ধাপে ধাপে কমবে মূল্যস্ফীতি। সরকারের পরিচালন খরচ কমিয়ে বাড়ানো হবে উন্নয়ন। আমাদের সরকারের গৃহীত উদ্যোগসমূহের কারণে রাজস্ব ব্যবস্থাপনায় গতি আসার ফলে ইতিমধ্যেই শুধুমাত্র এনবিআর রাজস্ব আদায় প্রথমবারের মতো 4 লক্ষ কোটি টাকার মাইলস্টোন অতিক্রম করেছে মাননীয় স্পিকার। এটা আরো বাড়বে মাননীয় স্পিকার। আমরা আশাবাদী যে উল্লেখিত পদক্ষেপ সমূহ বাস্তবায়নের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং আগামী বছরের জন্য এনবিআর এর জন্য নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং হলেও তা অর্জন করা সম্ভব হবে। অর্থমন্ত্রী জানান, 2026 সালের মে মাস পর্যন্ত দেশে বিদেশে প্রায় 72,000 কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে খালি হাতে ফিরেছে, এমন সমালোচনারও জবাব দেন তিনি। সরকার আইএমএফ হতে শূন্য হাতে ফেরেনি, বরং ফেসিবাদী সরকারের সময়ে গৃহীত প্রোগ্রামের কিছু কিছু শর্ত দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় আমাদের কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় আমরা উক্ত প্রোগ্রাম থেকে নিজেরাই বেরিয়ে এসেছি। মাননীয় স্পিকার, আমরা দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে আইএমএফ এর সাথে আলোচনা ক্রমে নতুন প্রোগ্রাম গ্রহণ করব। পরে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অর্থবিল উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। অর্থবিল 2026 সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থবিল 2026 পাশ হলো। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে 3টি বিষয়ে জোর দেওয়া হয়েছে: নিম্ন আয়ের মানুষকে সামাজিক সুরক্ষা দেয়া, অর্থনীতিকে ধীরে ধীরে শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসা এবং বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের চাকা শুধু সচলই নয়, বেগবান করা। সংসদ নেতা বলেন, পুনরুদ্ধার, উৎপাদন এবং পুনর্গঠন, এই 3 কৌশলে অর্থনীতিকে বাস্তবায়ন করতে চায় সরকার। আহমেদ সরারের রিপোর্ট। সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেট আলোচনায় বিভিন্ন বিষয়ে ঐক্যমত দ্বিমত হয়েছে, কিন্তু দেশের মানুষের সামনে তারা একটি আশা তুলে ধরতে পেরেছেন। আমার মনে হয় ধীরে ধীরে আমরা জাতির সামনে মনে হয় একটি আশার আলো তুলে ধরতে সক্ষম হয়েছে। অতীত কি হয়েছে, ভালো মন্দ কি হয়েছে, আমি সেই ডিবেটে আর যাব না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। নিত্য প্রয়োজনীয় বলতে যা আমরা সাধারণত বুঝে থাকি, এরকম 61 পণ্যের উপর বলা যায় সম্পূর্ণভাবে আগে যা ট্যাক্স ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আমরা অতীতে খেয়াল করেছি যে বাজেট উপস্থাপনের আগে এবং বাজেট উপস্থাপনের পরে, আগে পরে দুদিকতেই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া বেড়ে যেত। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই বছর আমরা সেরকম কোনো দৃশ্য দেখিনি। সংসদ নেতা বলেন, গত 17 বছরে দেশের উৎপাদন ও বিনিয়োগ স্থবির হয়ে গিয়েছিল। মূল্যস্ফীতির কারণে কি হয়েছে জনগণ তা টের পেয়েছে। তিনি বলেন, তার সরকার সংকটের কথা অস্বীকার করতে চান না, আবার এটিকে অজুহাতও বানাতে চান না। বিভিন্ন অর্থনৈতিক সংকট, দুর্নীতি, পাচার সবকিছুকে সামনে রেখেই এই বাজেট আমাদেরকে প্রণয়ন করতে হয়েছে। 12 ফেব্রুয়ারি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব অর্পণ করেছে। আমরা একটি গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে
26 এবং 27-এর অর্থ বছরের বাজেট প্রণয়ন করছি। দরিদ্র, নিম্ন আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে জীবনযাত্রার যে বোঝা সেটিকে যতটুকু সম্ভব লাঘব করা। এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য এই বাজেটে সেটি হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল এবং শুধু সচলই নয় সেটিকে বেগবান করা। অর্থনৈতিক কৌশল 3টি ধাপে আমরা বাস্তবায়ন করতে চাই মাননীয় স্পিকার। প্রথমটি হচ্ছে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন। কৃষি নির্ভর অর্থনীতিকে চাঙ্গা রাখার বিকল্প নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষি অর্থনীতিকে চাঙ্গা রাখতে যা করা প্রয়োজন তাই করবে সরকার। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা করবে। অর্থমন্ত্রীকে বেশ কিছু কর কমানোরও অনুরোধ জানান সংসদ নেতা। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা, এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময়ে করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব করছে। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় 3 দাখিলের একটি বিধান রাখা হয়েছিল। বন্টননামা, দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রেও 3 দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল, যে এই বিষয়টিও যাতে প্রত্যাহার করা হয়। সরকারি দল এবং বিরোধী দল মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে দেশের মানুষের লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। আমরা জনগণের কাছে স্বচ্ছতার সঙ্গে অঙ্গীকার করতে চাই যে 1.5 দশকেরও বেশি সময় ধরে যে গভীর দুর্নীতি, অনাচার এবং অনিয়ম আমাদের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে, সেই অবস্থার উত্তরণ ঘটিয়ে তা আমরা জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের কষ্ট লাঘব, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আস্থা ফেরানো, কৃষক, শ্রমিক, তরুণ, নারী, প্রবাসী উদ্যোক্তাদের জন্য সৃষ্টি তৈরি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রশ্নে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব। জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংশোধনে সংসদের ভিতরে এবং বাইরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সংসদ নেতা তারেক রহমান। আসসালামু আলাইকুম। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। সংসদে দেয়া দীর্ঘ 1 ঘন্টার ভাষণে তিনি অপচয়, দুর্নীতি ও লুটপাট রোধে অর্থ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব দেন। ওমর ফারুকের রিপোর্ট। সংসদে বাজেট আলোচনায় দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অধিক বিনিয়োগ এবং পাচার অর্থ ফেরত আনা সহ বিভিন্ন দিক তুলে ধরেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এখানে তাদের কিছু আশঙ্কা আছে। কার্যকর সংসদীয় চর্চার জন্য সরকারি দল ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের সংস্কৃতি গড়ে তোলা জরুরি বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সঙ্গত সকল ব্যাপারে সরকারকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। বিরোধী দলের কাজ হচ্ছে
ওয়াচ ডগের কাজ করা। তারা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং বিশেষ করে সমাজের ন্যায্যতার ভিত্তিতে যাদের পাওনা আছে তারা বঞ্চিত হচ্ছে কিনা, এবং কোনো জায়গায় জনগণের অর্থের অপচয়ের প্রস্তাবনা আছে কিনা, এই বিষয়গুলো দেখা মূলত বিরোধী দলের কাজ। বাজেটকে জাতির ভবিষ্যৎ দলিল উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যেতে পারে। আমাদের দেশে যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, আয়কর দিয়ে থাকেন, তারা 3টা ট্যাক্স দেন। একটা হচ্ছে সরকারি ট্রেজারিতে জমা হয়, আরেকটা কিছু অসৎ লোকের পকেটে যায় যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, আর আরেকটা চাঁদাবাজদের পকেটে যায়। এরকম যারা আয় করেন তাদেরকে যদি নিশ্চয়তা দেওয়া হয় ট্যাক্স শুধু একটাই হবে, দ্বিতীয়টা আর তৃতীয়টা থাকবে না, তাহলে আমি বিশ্বাস করি স্বপ্রণোদিত হয়ে এই সমস্ত ব্যবসায়ীরা আরো বেশি ট্যাক্স দিতে তারা আগ্রহী হবে। অর্থ পাচার নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা গেলে বাজেট ঘাটতি অনেকটাই কমে আসবে। এ সময় শিক্ষা জাতীয়করণের ক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান তিনি। আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। বরাবরই রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়ার কারণে, নিজেদের ইচ্ছা অনিচ্ছার লালন পালন করার কারণে আমাদের শিক্ষা পিছিয়ে যাচ্ছে। কোথায় গিয়ে থাকবে আল্লাহ ভালো জানে। থামাতে হবে, আর পিছনের দিকে যেতে দেওয়া যাবে না। এখন একটা জায়গা থেকে শুরু করে সামনে এগিয়ে যেতে হবে। এ সময় হাসপাতালের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান অবকাঠামো সংস্কার এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহে সরকারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এবং একই সাথে সরকারি দল বিরোধী দল সবাইকে অবহিত। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। মূলত দেশের 29,000-এরও বেশি মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি নির্বাচনী ইশতেহারে ঘোষিত 5 বছরে 25 কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই উদ্যোগ। প্রধানমন্ত্রী দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি জ্ঞান ভিত্তিক টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। রিপোর্ট সেকান্দার রিমানের। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের 29,000-এরও বেশি মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানও ছিলেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী জাতীয় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীরও উদ্বোধন করেন। পরে তিনি প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ, উদ্ভাবনী আইডিয়া পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন এবং এসব উদ্যোগকে আরও এগিয়ে নিতে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে। সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি জ্ঞান ভিত্তিক টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সবার আগে বাংলাদেশ স্লোগানটা তোমরা দিয়েছো বইকি, কিন্তু এই স্লোগানটা না তোমাদেরকে ফিল করতে হবে, তোমাদেরকে অনুধাবন করতে হবে। শুধু স্লোগান দিলে চলবে না। কেন সবার আগে বাংলাদেশ? এই জন্যই সবার আগে বাংলাদেশ, কারণ আজকে তোমরা আছো, তোমাদেরকে আমরা দেখতে পারি বলেই আমরা মনে করি তোমরা পারবে। সেই আত্মবিশ্বাস তোমাদের মধ্যে আছে বলেই আমি ওই স্লোগানটা দিয়েছি, সবার আগে বাংলাদেশ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টার্টআপ উদ্যোক্তা, শিক্ষার্থী এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কারও তুলে দেন প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। হামে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 1145 জন। তার উপর ডেঙ্গুতে একদিনে প্রাণ হারিয়েছে 5 জন, আক্রান্ত 124 জন। এদিকে হামের চিকিৎসায় দেশের বিভিন্ন এলাকা থেকে এখনও ঢাকা আসছে অনেকে। ডাক্তাররা বলছেন হামের সাথে অন্যান্য রোগের উপসর্গ দেখা দেয়ায় কারো কারো শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। আরফিন শাওনের রিপোর্ট। মৃত্যু ও আক্রান্তের হার কিছুটা কমলেও প্রায় 3.5 মাস ধরে চলা হাম সংক্রমণে প্রতিদিন হাজারেরও বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। তাদের নিয়ে অস্বস্তিতে স্বজন ও অভিভাবকরা। হাম এবং নিউমোনিয়া উপসর্গ নিয়েই মূলত ভর্তি হওয়া। এখন জ্বর, কাশি, পাতলা পায়খানা ছিল, তো এখন কিছুটা আপনার কাশিটা কমছে, বাট এখন শ্বাসকষ্ট একটা ব্যাপার আছে। আমরা আসছি কুমিল্লা থেকে, আমরা এই জায়গার ভিতরে আজকে সহকারে 3 দিন। তো কুমিল্লা আমরা অনেক দিন ছিলাম, পূর্বে হের অনেক সমস্যা ছিল এই হামের, প্রায় 1 মাসের মতন। হের এই 1 মাস আগে প্রায় 8-9 দিন জেনারেল হসপিটালে ভর্তি ছিল, সরকারি যে হসপিটালটা সদর, ওইটার ভিতরে 1 মাসের মতন, মানে 9 দিনের মতন ভর্তি ছিল। তারপর ওই জায়গা থেকে বাসায় নিলাম, বাসায় নেওয়ার পরে দেখা গেছে ভালো। এরপরে আবার এই একই সমস্যা আবার দেখা দিচ্ছে, তো পুনরায় আবার এই জায়গায় আনা হয়েছে। আমি কালকে রাত 4টা বাজে, বিকাল 4টায় ভর্তি হয়েছে এখানে। কালকে থেকে চিকিৎসা নিতে আসি। এখন টেস্ট দিছে, টেস্টের পরে ভালো মন্দ রিপোর্ট জানবো যে বাচ্চার কি অবস্থা, কোন পজিশনে আছে। যে নিউমোনিয়াটা ধরা পড়ছে, তারপরে ওটা একটু হার্টে এফেক্ট করছে। এখন যে আপনার অক্সিজেন লেভেলটা অনেক হাই এখন। ওনারা অনেক কন্ট্রোল চেষ্টা করতেছে। আর আইসি থেকে পরের দিন ওনারা যেহেতু রেশ অলরেডি হাম বার হয়ে গেছে, ওখান থেকে ওনারা আবার হামের ইয়াতে দিয়েছে, মেসেজ এখানে। হাম পরবর্তী রোগে অনেকের অবস্থা খারাপ হচ্ছে বলে জানান চিকিৎসকরা। এই নিউমোনিয়ার যে রিপিটেডলি কমপ্লিকেটেড নিউমোনিয়া হয়, সাধারণত পেরিফেরিতে যে রোগীগুলো এখন শিশু হসপিটালে আসছে, এই রোগীগুলো সাধারণত এখন বেশি আছে। আগে যাদের হাম হয়েছে তারা বারবার করে পোস্টমেজাল নিউমোনিয়ার কমপ্লিকেশন নিয়ে সাধারণত হসপিটালে ভর্তি হচ্ছে। তার নতুন হামের প্রকোপ সাধারণত আগে যে পরিমাণ নতুন হাম নিয়ে পর্যায়ক্রমে রোগীদের ভিড় ছিল, হসপিটালে আসছিল, এই রোগীগুলোর সংখ্যা সাধারণত দিন দিন কমে গেছে। বিগত 15ই মার্চ থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা লাখের ঘর ছাড়িয়েছে, মৃত্যু 700-র ওপর। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। বাজেটে কৃষি খাতে বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন সরকারের লক্ষ্য অর্জন ও দেশের উন্নয়ন অগ্রগতির জন্য ওই বরাদ্দ আরও বাড়ানো উচিত। সোমবার রাজধানীর কেআইবি মিলনায়তনে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। রিজভী আরও বলেন, বাজেটের আকার বাড়লেও সেই তুলনায় কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়নি, যা দেশের কৃষির উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দেশের কৃষি পণ্য সংরক্ষণে প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণার তাগিদ দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, পণ্য সংরক্ষণে পর্যাপ্ত হিমাগার করা হলে দেশকে আমদানি নির্ভর হতে হবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার চাই। কালো টাকা সাদা করার বিধান বাতিল, করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা, কিছু সংশোধনী সহ অর্থ বিল পাশ, তিস্তা প্রকল্পে দৃঢ়তা প্রধানমন্ত্রী। দুর্নীতি বাজেট বাস্তবায়নে বড় বাধা বলেছেন বিরোধী দলীয় নেতা। অপচয় লুটপাট রোধে অর্থ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব। হামে আরও 4 এবং ডেঙ্গুতে 5 জনের মৃত্যু, অন্যান্য রোগের উপসর্গে অনেকের শারীরিক অবস্থার অবনতি, সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।